হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান থেকে মাত্র দুটি 8 মার্কের প্রশ্ন বলবো। এই দুটি 8 মার্কের প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্ন 100% গ্যারান্টি এবার উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আসবে একদম গ্যারান্টি। কারণ তোমাদের যে WBHA টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, WBTA টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, এমনকি রিসেন্ট যে ABTA টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন দুটির মধ্যে একটি হলো ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষ বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি ধরে নাও তোমাদের এবার ফাইনাল পরীক্ষায় 100% গ্যারান্টি চলে এসেছে। তাই সববার আগে তোমরা এই প্রশ্নটি পড়ে নাও। এবং এরপরের যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তি দাও। এই দুটি প্রশ্ন অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগ থেকে 6 নম্বর অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন যদি তোমরা ঠিক মতো পড়ো, তাহলে তোমরা একটি প্রশ্ন 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। তার মধ্যে তোমরা যারা মনে করছো একটু কম পড়বো, তারা তোমরা অবশ্যই ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও ওই প্রশ্নটি পড়ো। তোমরা দেখবে ওই প্রশ্নটি 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। এটি আমার তোমাদের কাছে চ্যালেঞ্জ রইল, তোমরা পরীক্ষায় গিয়ে প্রশ্নটা মিলিয়ে নেবে। এবং আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। সরকারের বিভিন্ন বিভাগ, ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে 8 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে। 1 নম্বর প্রশ্নটি হলো ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। দেখো এখানে 8-9টা স্টার চিহ্নিত রয়েছে, মানে এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। কারণ টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন এটি। তাই সববার আগে তোমরা এই প্রশ্নটি পড়ে নাও। ধরে নাও এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কথাটির অর্থ হলো ক্ষমতার পৃথকীকরণ। সরকারের 3টি বিভাগ যথাক্রমে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ যখন স্বাধীনভাবে নিজ ক্ষমতা প্রয়োগ করে, তখন তাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রাচীনকাল থেকেই অনেক রাষ্ট্র দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বললেও ফরাসি দার্শনিক মন্তেস্কুকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা বলে গণ্য করা হয়। তাহলে তোমাদের একটা এখান থেকে MCQ কোশ্চেন হতে পারে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে। তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটি বলবে মন্তেস্কু। পরে তোমরা পয়েন্ট করবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিসমূহ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ করা উচিত কিনা এই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একদল রাষ্ট্রবিজ্ঞানী এই নীতি প্রয়োগের পক্ষে এবং আরেক দল রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে মত পোষণ করেছেন। যাই হোক, নিচে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি তুলে ধরা হলো। তোমরা ফার্স্ট পয়েন্ট করবে পক্ষে যুক্তি। 1 নম্বর, একই ব্যক্তি বা সংস্থার হাতে আইন রচনা এবং শাসন পরিচালনার ক্ষমতা থাকলে সেই ব্যক্তি বা সংস্থা স্বৈরাচারী হতে বাধ্য। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ করে সরকারের স্বৈরাচারিতা রোধ করা যায়। অর্থাৎ কোনো ক্ষমতা যদি একক বিশিষ্ট হয়, অর্থাৎ একজন ব্যক্তি উপভোগ করে, তাহলে তিনি স্বৈরাচারী হতে পারেন। তাই ক্ষমতা স্বতন্ত্র নীতি সরকার প্রয়োগ করে সেই স্বৈরাচারিতাকে রোধ করতে পারেন। 2 নম্বর পয়েন্ট করবে তোমরা বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখলে ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত থাকে। অর্থাৎ আমাদের যে বিচার বিভাগ রয়েছে তাকে আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখলে তবেই যে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা সেটা সুরক্ষিত থাকে। 3 নম্বর, সরকারের 3টি বিভাগ আলাদাভাবে কাজ করলে প্রতিটি বিভাগের দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের যে 3টি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এরা যদি আলাদাভাবে কাজ করে, তাহলে আমাদের যে বিভাগের যে প্রতিটি বিভাগের দায়িত্বশীলতা সেটি বৃদ্ধি পায়। 4 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগের ফলে একদিকে যেমন সরকারি কাজে স্বচ্ছতা আসে, তেমন সরকারি প্রকল্প রূপায়ণে গতি আসে। এবারে তোমরা পয়েন্ট করবে বিপক্ষে যুক্তি। 1 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তব প্রয়োগ সম্ভব নয়, কারণ
এই নীতি অনুযায়ী সরকারের 3টি বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করবে এবং একে অপরকে নিয়ন্ত্রণ করবে না, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। যে কোনো ধরনের শাসন ব্যবস্থাই হোক না কেন, এক বিভাগের সঙ্গে আরেক বিভাগের সম্পর্ক না থাকলে শাসন ব্যবস্থা অচল হয়ে পড়বে। সরকারের 3টি বিভাগ আলাদাভাবে কাজ করলেও সেই 3টি বিভাগের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য কোনো ব্যক্তি বা বিভাগের প্রয়োজন। কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারবে না, তাই এই নীতির বাস্তব প্রয়োগ সম্ভব নয়। 2 নম্বরে তোমরা পয়েন্ট করবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি বাস্তবে প্রয়োগ করা হয় তবে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি থাকবে। এই নীতি প্রয়োগ করলে সরকারের 3টি বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতা শুরু হবে এবং বিভাগ 3টি সংঘর্ষে জড়িয়ে পড়বে বলে অনেকে মনে করেন। 3 নম্বর, তত্ত্বগতভাবে হলেও শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ চলতে পারে, কিন্তু বিচার বিভাগকে অন্য 2 বিভাগের উপর নির্ভর হতেই হয়। অর্থাৎ বিচার বিভাগকে 2টি বিভাগের উপর নির্ভর করতে হয়, এক শাসন বিভাগ আর 2 নম্বর আইন বিভাগ। কারণ এই যে আইন অনুসারে বিচার হয় সেই আইন তৈরি করে আইন বিভাগ এবং বিচার বিভাগ নিয়োগ করে শাসন বিভাগ। 4 নম্বর, সর্বোপরি সরকারের প্রতিটি বিভাগ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে। জীবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, সরকারের 3টি বিভাগের মধ্যেও তেমনই সম্পর্ক থাকা প্রয়োজন। সরকারের 3টি বিভাগকে বিচ্ছিন্ন করে দিলে সরকারের সামগ্রিক কার্যকারিতা হ্রাস পাবে বলে অনেকে মত পোষণ করেছেন। এবারে তোমরা উপসংহার টাইপের করবে। পরিশেষে বলা যায়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে উপরোক্ত যুক্তিগুলি তুলে ধরা হলেও এই নীতির গুরুত্বকে অস্বীকার করা যায় না। সরকারের যাবতীয় ক্ষমতা একটিমাত্র বিভাগের হাতে কেন্দ্রীভূত হলে ক্ষমতার অপব্যবহার হতে বাধ্য। সরকারের স্বৈরাচারিতা রোধ করার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োজন রয়েছে, তবে এটাও ঠিক যে এই নীতির সার্বিক প্রয়োগ সম্ভব নয় এবং কাম্যও নয়। সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির নিয়ন্ত্রিত প্রয়োগ কাম্য। এবারে তোমাদের সামনে 2 নম্বর প্রশ্নের উত্তরটি তুলে ধরার আগেই তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং ভবিষ্যতে চ্যানেলটি যাতে আরও অনেক দূর অগ্রসর হয়, সেই জন্য তোমাদের সাপোর্ট একান্ত আমি কামনা করি। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে, আমিও তোমাদের অনেক অনেক হেল্প করব। এবারে তোমাদের সামনে আমি 2 নম্বর প্রশ্নটি কী রয়েছে চলো আমরা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তাহলে পক্ষে 4 নম্বর, বিপক্ষে 4 নম্বর, টোটাল 8 নম্বর। চলো উত্তরটি আমরা দেখে নিই। গঠনগত দিক থেকে আইনসভাকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর একক বিশিষ্ট আইনসভা আর 2 নম্বর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। নামগুলি শুনেই বোঝা যাচ্ছে যে একক বিশিষ্ট আইনসভায় একটি মাত্র কক্ষ থাকে, অপরপক্ষে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার 2টি কক্ষ থাকে। আইনসভায় একক বিশিষ্ট হলে সেখানে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিরাই থাকেন, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সাধারণত নিম্নকক্ষটি জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় এবং উচ্চকক্ষের সদস্যগণ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না। যেমন ভারতের ক্ষেত্রে লোকসভা হলো নিম্নকক্ষ এবং রাজ্যসভা হলো উচ্চকক্ষ। এবারে তোমরা পয়েন্ট করবে এক কক্ষ বিশিষ্ট বনাম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আইনসভা এক কক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যায়। বেনথাম, লাস্কি, অ্যাবেসিয়ে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। অপরপক্ষে লর্ড ব্রাইস, জন স্টুয়ার্ট মিল, হেনরি মেইন, লর্ড অ্যাক্টন, গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। তাহলে এখানে তোমাদের 2টি শর্ট কোশ্চেন তোমরা বুঝতে পারছো। এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তা কারা? তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তা হলেন বেনথাম, লাস্কি, অ্যাবেসিয়ে এগুলো। আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তা কারা? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস, হেনরি মেইন, লর্ড অ্যাক্টন, গ্যাটেল প্রমুখ। যাই হোক, নিচে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি তুলে ধরা হলো। এবারে তোমরা পয়েন্ট করবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি। 1 নম্বর সাব পয়েন্ট করবে স্বৈরাচারী হওয়ার আশঙ্কা থাকে না।
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষটি সবসময় নিম্নকক্ষকে নিয়ন্ত্রণে রাখে, নিম্নকক্ষের কাজের সমালোচনা করে এবং তাদের কাজের ভুল ধরে উচ্চকক্ষ নিম্নকক্ষে সংযত রাখে। এর ফলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কখনোই স্বৈরাচারী হওয়ার সুযোগ পায় না। এবারে তোমরা 2 নম্বর পয়েন্ট করবে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী। যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার সাফল্যের জন্য সরকারকে জাতীয় স্বার্থের পাশাপাশি আঞ্চলিক স্বার্থের দিকেও খেয়াল রাখতে হয়। একমাত্র দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেই জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব। এই জন্য বেশিরভাগ রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অপরিহার্য হল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এবারে তোমরা 3 নম্বর পয়েন্ট করবে সুচিন্তিত আইন প্রণয়ন। এক কক্ষ বিশিষ্ট আইনসভা অনেক সময় প্রবল ভাবাবেগের দ্বারা চালিত হয়ে অথবা জনমতের চাপে পড়ে আইন প্রণয়ন করে থাকে। আইনসভার 2টি কক্ষ থাকলে আইন প্রণয়নের পূর্বে দীর্ঘ আলাপ আলোচনার সুযোগ থাকে। সেই জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সুচিন্তিত আইন প্রণীত হয়। এবারে তোমরা 4 নম্বর পয়েন্ট করবে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষিত হয়। এক কক্ষ বিশিষ্ট আইনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে না, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ করে আইনসভায় তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা যায়। এবারে তোমরা পয়েন্ট করবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। 1 নম্বর পয়েন্ট সাব পয়েন্ট অগণতান্ত্রিক আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দ্বিতীয় কক্ষটি পুরোপুরি বা আংশিকভাবে মনোনীত প্রার্থীদের নিয়ে গঠিত হয়, অর্থাৎ তারা জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনসভার সদস্য হন না। এই কারণে অনেকেই দ্বিতীয় কক্ষটিকে অগণতান্ত্রিক বলে থাকেন। এবারে তোমরা 2 নম্বর পয়েন্ট করবে দায়িত্ব কর্তব্য বিষয়ে স্বচ্ছতার অভাব। এক কক্ষ বিশিষ্ট আইনসভায় একটি মাত্র কক্ষ থাকে বলে অন্য কাউকে দোষারোপ করার ব্যাপার থাকে না। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় এক কক্ষ অপর পক্ষের ওপর দোষারোপ করে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করে। বিশেষত 2টি কক্ষে যদি 2টি ভিন্ন রাজনৈতিক দলের প্রাধান্য থাকে তাহলে এরূপ অবস্থার সৃষ্টি হয়। এবার 3 নম্বর পয়েন্ট করবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় কোনো আইন পাশ করতে গেলে সেই বিলটিকে 2টি কক্ষেই পাশ হতে হয়। পদ্ধতিগত জটিলতার কারণে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় আইন প্রণয়ন করতে বিলম্ব হয়। এই জন্য আপৎকালীন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অপারগ। এবারে তোমরা 4 নম্বর পয়েন্ট করবে ব্যয়ভার বেশি। আইনসভার 2টি কক্ষ থাকলে সদস্য সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি হবে এবং সদস্যদের বেতন ভাতা ইত্যাদি বাবদ সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে। তাই এক কক্ষ বিশিষ্ট আইনসভার তুলনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যয়ভারও অনেক বেশি হবে। এবারে তোমরা উপসংহারটি দেখে নাও। পরিশেষে ফরাসি পণ্ডিত অ্যাবেসিয়াকে অনুসরণ করে বলা যায় যে দ্বিকক্ষ বিশিষ্ট যদি আমাদের দ্বিতীয় যে কক্ষটি রয়েছে আইনসভার, সেই দ্বিতীয় কক্ষটি যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অত্যাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার 2টি কক্ষ যদি একই সিদ্ধান্ত নেয় তাহলে দ্বিতীয় কক্ষের সত্যিই কোনো প্রয়োজন নেই। আবার 2টি কক্ষ যদি সর্বদা একে অপরের বিরোধিতা করে থাকে তাহলেও আইন বিভাগ পঙ্গু হয়ে পড়বে। এই যে 2টি 8 মার্কের প্রশ্ন তোমাদের সামনে আমি শেয়ার করলাম, এই 2টি প্রশ্ন টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় রয়েছে। তাই এই 2টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও তাহলে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তার মধ্যে এই 2টি প্রশ্নের মধ্যে যারা মনে করছো আমরা 2টি প্রশ্ন পড়তে পারবো না, কোনটা বেশি কমন সেটা আমাদের বলে দিন। তাহলে আমি বলবো তোমাদের 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও, ওই প্রশ্নটি ধরো না এবছর ফাইনাল পরীক্ষা আসবেই একদম গ্যারান্টি। তাই তোমরা যারা কম পড়বে তারা 1 নম্বর প্রশ্নটি পড়বে, আর যারা মনে করছে না আমি ভালো রেজাল্ট করব, অনেক ভালো, আমরা একটু বেশি পড়ব, তারা 2টি প্রশ্নই পড়বে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।